আমি আমার জীবনের গল্প বলি। ফোর্থ ইয়ারে যখন পড়ি তখন থেকে পড়ি বা পড়া উচিত সেটা হচ্ছে ডু ইট লাইক দিস অ্যান্ড উইল ইট লাইক দিস and you can do your credit. It's a nice presentation, and I thank Mr. Balayat. He's a good physiotherapist. He's a renowned physiotherapist in Mamishin town. He's a skilled physiotherapist, and we are usually getting a lot of help from him. And today's presentation really impressed all of us. এখন আমি যেটা মনে করি যে আমাদের প্রত্যেকটা ডিসিপ্লিনে মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, নিউরোসার্জারি, অর্থোপেডিক্স প্রত্যেককেই তাকে আমার মনে হয় ফিজিওথেরাপিকে কমপ্লিমেন্টারি সাবজেক্ট হিসাবে মানে কি বলবো সহকারী হিসাবে মাথায় রাখা উচিত। ডাইনিদের আপনারা নিজেরাই জানেন যে প্রত্যেকের ইন্ডিকেশনগুলো আমরা প্রত্যেকের সাবজেক্টে আমরা জানি যে ফিজিওথেরাপি কীভাবে আমাদেরকে হেল্প করে। সুতরাং আমি রিকোয়েস্ট করব যে আরও বেশি বেশি করে আমরা ফিজিওথেরাপির হেল্প নেব। দ্যাট ইজ এ নন ইনভেসিভ, কস্ট ইফেক্টিভ এবং ভেরি রিওয়ার্ডিং and non-invasive and cost-effective mode of treatment আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেয়, কনফিডেন্স চেঞ্জ করে দেয়। আমি আমার জীবনের গল্প বলি। ফোর্থ ইয়ারে যখন পড়ি তখন থেকে আমার লো ব্যাক পেন। যখন ফোর্থ ইয়ারের প্রথম দিকে তখন আমাকে বলা হলো যে একটা এক্সরে করে নিয়ে আসুন আউটডোর থেকে। এক্সরে করে নিয়ে যখন আনলাম, আমার নাম বলা ঠিক, রেডিওলজির প্রফেসর জামালপুর বাড়ি, উনি রিপোর্ট করলেন যে একটা ডিস্কে বড় একটা শ্যাডো এবং লিখে দিলেন ম্যালিগন্যান্সি শুড বি এক্সক্লুডেড, ম্যালিগন্যান্সি ইজ দ্য পসিবিলিটি। উনি লিখলেন একটা ভার্টিক্যাল কলামে 4 কোণে একটা শ্যাডো। আমি তো রুমে ফিরে গেলাম, রুমমেটদের জানাইলাম বাই বাই টাটা, তোমাদের সাথে আমার আর বেশি দিন থাকা হচ্ছে, দেখাতে মনটা বলে পড়তে রেস্টুরেন্ট। তারপরে আমি ম্যালিগন্যান্সি ইজ দ্য পসিবিলিটি এক্সরেটা নিয়ে কোভিড স্যারের কাছে গেলাম। কোভিড স্যারের কাছে যাওয়ার পরে স্যার এক্সরে ধরে ছুঁড়ে ফেলে দিল, রিপোর্ট করছে যে ম্যালিগন্যান্সি কখনো এরকম শার্প মার্জিনে হয় না, এরকম শার্প মার্জিনে দেখছ পেন্সিল দিয়ে টান দেখ, এরকম শার্প মার্জিন একটা এটা হয় না, ছুঁড়ে ফেলে যাক হয়ে যায়। কিন্তু ডায়াগনোসিস হলো না, আমার ব্যথা তো হয়ে গেল। এইভাবে আমার বয়স এখন, আমার রিটায়ারমেন্ট, আমার সুপার নিউমারি সব মিলে তো আপনারা আন্দাজ করতে পারেন আমার বয়স কত, বলতে লজ্জা লাগে। হ্যাঁ, তো এখন আচ্ছা এখন আসি, বেঁচেই আছি, এখনো আছি। তারপরে শুরু হইল এই ডাক্তার সেই ডাক্তার, ব্যথা তো এরকম। আর তখন আমরা কিন্তু ফিজিওথেরাপি এইসব এত কিন্তু কনসেপ্ট আমাদের ক্লিয়ার না, আমি ক্লিয়ার। তারপরে বাংলাদেশি ডাক্তার, বিদেশি ডাক্তার, ইরানে গেলাম চাকরি করতে। স্পন্ডাইলোথিয়াসিস ওই যে যেগুলো বললো, সেকেন্ডারি কজ, প্রাইমারি কজ, সবগুলো এক একজন এক একটা ডায়াগনোসিস করে দিল। আর রশিদ উদ্দিন স্যার ছিলেন নিউরোসার্জারি, উনি লিখে দিল ফাংশনাল ডিসঅর্ডার। মানে আমি ওভার কনসার্ন, খুব মেজাজ খারাপ হইলো, লিখে দিল ফাংশনাল প্রবলেম, মানে যে আমি মানে বেহুদা ঘোরাঘুরি করি ডাক্তারের কাছে, এরকম লিখে দেব। রশিদুদ্দিন স্যারের মনে আসার সময় আমি বললাম যে আপনি নিজেও একটা ভালো, আমি আপনি নিজেও, এবং মানুষ ঠিকই কয় যে আপনি পাবেন, মনে মনে বললাম চলে আসলো। তারপরে এইভাবে তো চলছে। ইরানের ডাক্তার বললো শেষে লাম্বার কসেট, কত লাম্বার কসেট দেশ থেকে বিদেশি থেকে আনাইছি, নিজে পড়ছি, ঢাকা থেকে কিনছি, যে আমাদের ইমদাদ ভাই ছিল, সে দিছে। তারপরে ইদানিং একেবারে বঙ্গবন্ধু ইদানিং গেলাম, ওদের এর মধ্যে আবার সালেক তালুকদার ছিলেন অর্থোপেডিক্সে, উনি বললেন যে তুমি একটা চিকিৎসা ইদানিং হয় MUA, মোবিলাইজেশন আন্ডার অ্যানেস্থেশিয়া দিয়ে তাকে মোবিলাইজ করা হবে মাসেলগুলো। আমি স্যার করেন স্যার, এমনিও গেছি, এমনিও গেছি, ব্যথা খেলায় তো বাসি না। হ্যাঁ, তারপর ইরান থেকে ছুটিতে আসছি,
আমার সম্বন্ধে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মোবিলাইজেশন আন্ডার অ্যানেস্থেশিয়া আমার সম্বন্ধে বললো জানোয়ার সাহেব বলা, উনি বললো যে অ্যানেস্থেশিয়াতে তোমার জাস্ট যে মহিলারা যে লাড়ু বানায় যেরকম মোয়া বানায় বানাইছে তোমার আমি ওঠার পরে অ্যানেস্থেশিয়ার পরে আমি আর সব ব্যথা চুটি আর নড়তে পারতেছি না। এবার একটা ভল্টারি ইঞ্জেকশন মেরে দিয়ে স্যার কইলো যে যাও গা, আমার ব্যথা আরো বাড়লো, বুঝছেন, আর সত্যি বাড়লো। এইসব করতে করতে এখন আমার ডায়াগনোসিস হচ্ছে অ্যানকিলোজিং স্পন্ডলাইটিস আফটার 35 ইয়ার্স। তাহলে যদি এই মোবিলাইজেশনটা যদি আগে না করতো, এই যে কর্সেট, এই যে মোবিলাইজেশন, তাহলে আমি অনেক ভালো থাকতাম। আমার জীবনের গল্প বলতেছি। ডায়াগনোসিসের ভুল ডায়াগনোসিসের জন্য মানে তখন আমাকে কি করা হলো, কোমরকে ইমোবিলাইজ করলো, কর্সেট করো, মুভমেন্ট করো না, এই করো না, সেই করো না। কিন্তু এখন ডায়াগনোসিস হলো অ্যানকিলোজিং স্পন্ডলাইটিস আফটার 35 ইয়ার এবং 40 ইয়ার। 4th ইয়ারে আমার ব্যথা শুরু, এবং 4th ইয়ারে লাফালাফি করে ল্যাগ ডেতে ডিনারটা খাইতে পারি নাই। এত ব্যথা হয়েছিল যে ডিনারটা খেতে পারিনি। আচ্ছা, এখন আমার চিকিৎসা কি, ওই যে বেলাতে গেছে প্রায় যাই, আর সবাই বলে যে মুভমেন্ট এবং এক্সারসাইজ এই যেটা এখন কম্পারেটিভলি আগের চেয়ে বেটার। কিন্তু এখানে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে যে তখন যদি এই ডায়াগনোসিসটা হইতো তাহলে আমার কোয়ালিটি অফ লাইফ এবং সাফারিং অনেক কম হইতো, অনেক কম। এখন কাগজপত্র খুলে দেখি 35 বছর আগে আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী রুহাক স্যার তার কাগজে লেখা আর্লি অ্যানকিলোজিং স্পন্ডলাইটিস, এবং আমি তখন এটা বুঝিও নাই, মনোযোগও দেই নাই, পড়িও নাই। কিন্তু এই কথাটা আমার রুহাক স্যারের প্রেসক্রিপশনে লেখা আছে। 35 বছর আগের একটা প্রেসক্রিপশন আমার খুঁজে পাইছি, সেখানে লেখা আর্লি কোয়ারি দিয়ে লেখা আর্লি অ্যানকিলোজিং স্পন্ডলাইটিস। তাহলে আমাদের আরো পার্টিকুলার হওয়া উচিত এবং মেথডিক্যাল হওয়া উচিত। আর ক্যাজুয়াল, আমি খুব ক্যাজুয়ালি প্রসিড করছি, যার জন্য এগুলি হয়েছে। এটা আমার নিজের গল্প বললাম। আর থিওরিটিক্যালি এই যে লো ব্যাক পেইন সম্বন্ধে একটা শেষ কথা বলে আমি শেষ করি। সেটা হচ্ছে এটা একটা সভ্যতার সংকট। আমার কাছে মনে হয় এটা সভ্যতার সংকট, এটা সভ্যতার সংকট, বুঝছো? এটা সভ্যতার সংকট। মানুষ কোয়াড্রিপ্লেট ছিল না, তো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কজগুলো বাদ দিলে, প্যাথোলজিক্যাল কজগুলো বাদ দিলে, প্যাথোলজিক্যাল কজগুলো বাদ দিলে যে মেকানিক্যাল যে কজ, আননোন কজ, সেটা সভ্যতার সংকট আমার কাছে মনে হয়। যে মানুষ 4 পায়ে ছিল, কোয়াড্রিপ্লেট ছিল। এই কোয়াড্রিপ্লেট থেকে যখন সে প্রথম হাত তোলা শুরু করলো, তখন ঘাড়ে কার্ভেচারটা আসলো। যখন সে আবার দাঁড়ানো শুরু করলো, তখন তার এই লাম্বারের কার্ভেচারটা আসা শুরু হলো। মানুষ যখন ইভলিউশন যদি আপনারা দেখেন, 4 পায়ে হাঁটতো। যেদিন থেকে সে গাছে ওঠা শুরু করলো, ওদিন থেকে তার হাতগুলো সোজা হওয়া শুরু হলো। সে কিন্তু তার এই কার্ভেচারটা আসে গেল, সার্ভাইকেলটা আসলো। তারপরে যখন সে আবার ওই যে দাঁড়ানো শুরু করলো বসার থেকে, তখন তার লাম্বার কার্ভেচারটা আসা শুরু হলো। এই জন্য যে এস কার্ভে উপরে একটা নিচে একটা, এই দুইটা কার্ভ আসছে, ইভলিউশনে আসছে, স্পাইনাল বাডিবাতে আসছে। একবার যখন মানুষ গাছের লাফালাফি করছে, আরেকবার যখন মানুষ উঠার চেষ্টা করছে, এই জন্য দুইটা কার্ভেচার চেঞ্জ আছে। এই চেঞ্জগুলো আসার পরে তার যে অরিজিনাল যে কার্ভেচার, সেই কার্ভেচার থেকে এই কার্ভেচারটা ডেভিয়েশন হয়েছে। ওই যে ব্যাখ্যা দিচ্ছে যে তখন ইনস্টেবিলিটি, ইমব্যালেন্স, এটার জন্য হতে পারে। এই জন্য আমি এটাকে বলি লো ব্যাক পেইন সভ্যতার সংকট। আরেকটা একদম একেবারে সর্বশেষ যেটা, সভ্যতা মানুষকে কি করছে, ইমোবিলাইজ করছে, মোটা করছে, তাজা মোটা করছে, অলস করছে, কম্পিউটারে কাজ করে, হাঁটে না, কিচ্ছু না, দুধও হয় না, হাঁটে না, ব্যায়াম করবো মেশিন কিনে নিচ্ছে ঘরের মধ্যে, তাই না? এইগুলি সব মিলে আমার কাছে মনে হয় যে নন প্যাথোলজিক্যাল যে পেইনগুলো, সেগুলো সব সভ্যতার সংকট, ইজ দ্য হ্যাজার্ড অফ সিভিলাইজেশন। এটা আমার কাছে মনে হয়। ধন্যবাদ, বেলায় অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমি এক্সারসাইজটাকে প্র্যাকটিক্যাল লোক, আমি মনে করি যে আসলে এটা আমাদের যেটা হওয়া উচিত ছিল সেটা আমরা পাইনি।
যদি এটা না পড়ে পড়বে না। ওদিকে আমরা তো ওদিকে আমরা আছি পড়বে না। ধরে রাখলাম পড়বো না। করতে পারছি দুইটা তিনটা এক্সারসাইজ করলে পরে জীবন It's very simple. একটু ভিডিও করা যাবে What I have been doing since last স্যার এটা ভিডিও করেন না না এটা ভিডিও এটা আমার বেশি হয়ে যায় আমরা এখানে একদম শুইলাম এটা কি কেটে দেবো স্যার? শুয়ে আমরা এই পাটা এরকম করলাম করে we just lift it like this go on doing this like this এই ছোটটা রাখেন সেকেন্ড সাস্টেইন করেন স্যার do this for 10-15 times and you can also do like this এটাতে দুইটা কাজ হবে একটা হচ্ছে ব্যাক পিক আর একটা হচ্ছে কিজেল এক্সারসাইজ যেটা আমরা করি প্রোস্টেট ওভারি এটসেট্রা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এগুলোর পেইন হবে সো ডু ইট লাইক একটা হবে আরেকটা হচ্ছে এটা এইভাবেই থাকলো একে নিয়ে এইটা করো সিঙ্গেল লেগ ফ্লেকশন you just stress it like this as much as you can you do it like this এরপর যেটা করি বা করা উচিত সেটা হচ্ছে you do it like this and pull it like this এটা আমরা রেগুলার and you can do alternate প্রেস করলে স্যার বাইরে পাবেন হ্যাঁ আর যখন একটুখানি রিল্যাক্স হবে তখন রাইট বেসিক্যালি সবচেয়ে ভালো আর এটা ভেঙে যাবে স্যার মশা তো আপনার সাথে এক্সারসাইজ করতেছে আমি যেটা মনে করি যে আমরা যদি সিম্পল কয়েকটা জিনিস করি তাহলে পরে আমরা এখান থেকে রিলিফ হব এবং পারসিস্টেন্টলি রিলিফ হব এটা ডেইলি প্র্যাকটিস মর্নিং উঠে যদি আপনি এটা করে নেন আরো কয়েকটা এক্সারসাইজ আছে দেখানো গেল না তো মর্নিং এ নিষেধ করেন না বের আরেকটা জিনিস আমি বলবো যে কোনো কিছু উঠাতে গেলে আমরা অনেক সময় একটা বাদ দিতে পারি না এটা উঠাতে যাই বাস সর্বনাশটা হবে হ্যাঁ এই জন্য আগে ফ্লেক্স করতে হবে তারপরে এটা উঠাতে হবে নি ফ্লেক্স দেন আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে সাধারণ একটু ব্যাক পেইন হলে এক্সারসাইজ দিয়ে আপনি ট্রাই করেন এক্সারসাইজ দিয়ে ট্রাই করেন কোনো অ্যানালজেসিক্স খাবেন না যদি আপনি অ্যানালজেসিক্স খান আপনি একটু রিলিফ ফিল করবেন আপনি বারবার এটা খাওয়ার চেষ্টা করবেন আমার একটু কাজ আছে আমি এক জায়গায় যাবো এই পেইন নিয়ে কিভাবে করবো আমি একটা অ্যানালজেসিক্স খেয়ে ফেলি and it will be a habit for you and subsequently যা হওয়ার টাইম হবে সিকেডি যায় লিভার এনজাইমস গুলো যাবে সিকেডি হবে সুতরাং ওইটা করার দরকার নেই অল্প কয়েকটা এক্সারসাইজ যদি আমি রেগুলার করি ঘুম থেকে উঠেই 15-20 মিনিট করে ফেললাম আমার মনে হয় না আর কারো কোনো সমস্যা হবে এই যে অনেক মায়েরা আসে যে তাদের ড্রিবলিং হচ্ছে নামাজ পড়তে পারে না ইজি এক্সারসাইজ গুলো যদি সে রেগুলার করে কিছু হবে আই ক্যান গিভ ইউ গ্যারান্টি কিছু হবে এবং এই পেনটা কখনোই থাকবে সুতরাং আমরা যদি এই ছোট ছোট কাজগুলো করি আমার মনে হয় আমরা ভালো থাকবো কারণ এটা কি জাস্ট নার্চার দি নেচার নেচারকে আমরা নার্চার করতেছি আর কিছু না বাড়াবাড়ি এটা অনেক সময় অনেক কিছু জিমে যেতে হবে এই করতে হবে সেই করতে হবে কিছু করার দরকার নেই আর 3-4টা আরো কেমন এক্সারসাইজ আছে যেমন কিভাবে আমরা শুবো কিভাবে আমরা উঠবো হ্যাঁ শোয়ার বিড়াল কিন্তু খেয়াল করেন বিড়াল কিন্তু কখনো উঠে দৌড় দেয় না 10 মিনিটের জন্য সময় বিড়াল কিন্তু আড়মোড় ভাঙে তারপর উঠে সেই রকম আমরা সেই জন্য বলি যে আমরা যদি শুধু নেচারকে একটু দেখি এবং নেচারকে যদি আমরা নার্চার করি তাহলে আমাদের এই ছোটখাটো প্রবলেমগুলো কমে যাবে ধন্যবাদ সবাই স্যার এটা একটা বলে বাংলা দয়ের মতো আফরিয়েশন আর সুদাফরিয়েশন বাংলা তো যেরকম থাকে ওইভাবে সব এক আর সেকেন্ড আরেকটা জিনিস যেটা পেইন ফ্রি লাইফ এটা কিন্তু উপরা লাইফ শ্রেষ্ঠ নিয়ম পেইন ফ্রি লাইফ
যার আছে পেইন সে বুঝে পেইনটা কত বড়। তা আমি সবাইকে একটা অনুরোধ করবো যে আমরা সারাদিন, সবাই ডক্টর, আমরা সারাদিন যা কিছু করি এটা আইদার ফ্যামিলির জন্য করি অথবা মানুষের জন্য করি। একটা কথা সময় নিজের জন্য রাখেন না, সেটা হলো এক্সারসাইজ। অ্যাবসলিউটলি নিজের জন্য, একদম অ্যাবসলিউটলি নিজের জন্য এই 1 ঘন্টা রাখেন। আর আমি বলি যে এখনো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট এক্সারসাইজ হলো ওয়াকিং। বেস্ট এক্সারসাইজ ওয়াকিং। বাকি যেগুলো করেন সেগুলো সবই ঠিক আছে, ইয়োগা আছে, মেডিটেশন আছে, অনেক কিছুই আছে, বা এমনি জিমে আছে, যে যেটা পারে। কিন্তু 1 ঘন্টা নিজের জন্য রাখেন, অনেক সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আমি একটা ছোট রেফারেন্স দিতে পারি, সেটা হলো আমি নোবেল পেজের অনেক প্রেজেন্টেশন দেখেছি। একটা প্রেজেন্টেশন বিডি ফিজিশিয়ানস আয়োজন করেছিল, সেটা হলো প্রফেসর দেবাশিস ডান্ডা ফ্রম ইন্ডিয়া ক্রিশ্চিয়ান ভ্যালোর। উনি গত বছর রোটারি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। অসম্ভব ভালো একজন রিউমাটোলজিস্ট। প্রফেসর আতিকুল হক, উনিও ইন্টারন্যাশনাল একজন রিনাউন্ড ফিজিশিয়ান আর রিউমাটোলজিস্ট। দুজনের সভাপতিত্বে স্পিকার ছিলেন হলো অমিত ভট্টাচার্য। উনি ক্রিশ্চিয়ান ভ্যালোরের অর্থোপেডিশিয়ান কনসালটেন্ট প্রফেসর। উনি ওনার প্রেজেন্টেশন ছিল আমার দেখা লো ব্যাক পেনের উপরে। অত্যন্ত সুন্দর এবং মেটিকুলাস একটা প্রেজেন্টেশন, খুবই সিম্পলিফাইড একটা প্রেজেন্টেশন। সবার জন্য এই প্রেজেন্টেশনটা প্রযোজ্য। বিডি ফিজিশিয়ানে গেলে অথবা ইউটিউবে ক্লিক করলেও চলে আসতে পারে। তো আমাদের 105 মিনিট বলছো, 105 মিনিট, 150 মিনিট, 150 আধা ঘন্টা করে ছয় হাফ এন আওয়ার। হাফ এন আওয়ার। বেলায়েত সাহেব সম্পর্কে তো দিদি যা বলেছেন আমরা সবাই এর সাথে একেবারেই একমত। ঠিক আছে, সো কোয়াইট সবকিছুর ক্ষেত্রে আমরা একমত এবং স্যারও বলেন। যাই হোক, আমাদের নেক্সট সেমিনার উইল বি অর্গানাইজড বাই ডিপার্টমেন্ট অফ পিডিয়াট্রিক সার্জারি, আমাদের স্যার আছেন এখানে, এন্ড দেন আফটার ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি প্রেজেন্ট করবে তাদের প্রবাবলি একটা স্টাডি না। ঠিক আছে, সো বেলায়েত সাহেবকে ধন্যবাদ এবং নাওমি রেজিস্ট্রার চেয়ারপারসন টু কম টু দ্য সেশন। নাও স্যার, ডিরেক্টর স্যার, মানজু স্যার বললেন অনেক কিছু শিক্ষণীয় বিষয়। আমরা শুধু ম্যাক্সিমাম নরমাল ফার্মাকোলজিক্যাল ওয়েতে ফিজিওথেরাপির মাধ্যমে মেডিকেশন এবং এক্সারসাইজ এইগুলিতে আমরা যদি ওভারকাম করতে পারি সবচেয়ে ভালো। এরপর যদি না হয় তো অন্ত মেডিকেশন প্রয়োজন পড়বে। আর আরেকটা জিনিস আমি সবার বিষয়, জুনিয়ররা কেউ কোনো কোশ্চেন করে না, না ইন্টারনেট ডক্টর কেউ করে না। যারা একটা জিনিস মানে মনে রাখতে হবে সারা জীবন, একটা সিম্পল জিনিস, যদি আসলে আমার কোন নার্ভের সমস্যা বোঝার জন্য একটা যদি পকেটে হাত, আমাদের প্যান্টের পকেটে হাত দিই তাহলে বুঝতে হবে আমার L1। যদি আমি এখানে আমার উরুতে হাত দিই থাই অ্যান্টেরিয়র রেসপেক্টে, এখানে যদি টিংলিং বা নামের বাগনা থাকে তাহলে L2। আর হলো হাঁটুতে হাত, তাহলে বোঝা যাবে আমাদের ওই মানে L3, বিশেষ করে L3। আর আমার যদি মিডিয়াল রেসপেক্ট হতে লেগ তাহলে L4, ল্যাটারাল রেসপেক্ট হতে লেগ L5। এই জিনিসটা আমাদের সেন্সরি লস। আরেকটা অলরেডি আমাদের বেলার বলছে, সেটা হলো মানে L4, 4 heads of cortices, so knee jerk is lost. The knee jerk প্রবলেম হয় তাহলে বোঝা যাবে L4 না আন্ডার কম্প্রেশন আছে। L5, 5 toes, স্পেশালি গ্রেড টো যদি এক্সটেনশন না করতে পারে তাহলে L5 এ কম্প্রেশন আছে। আরেকটা হলো আমাদের S1, S1 ফর একিলিস টেন্ডন, একিলিসের S1, তাহলে এঙ্গেল জার্ক ইজ লস্ট। এটা আমরা সাধারণত বলে বেল বসানো ছিল, ভালো লাগছিল, এটা আমি মনে আছে। তো L1 L2 L3 বলে। আর বিশেষ করে আসলে ধৈর্য সহকারে সবাই এটা এর জন্য সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে লো ব্যাক পেইনের আমাদের যেটা প্যাথোলজিক্যাল যে কন্ডিশনগুলি, যেমন আমাদের PLID মোস্ট কমন, আল্লাহর রহমতে আমাদের সিবিএমসিতে 2007 থেকে স্টিল না আমরা ফেনেস্টেশনের ডিসক্রিপ্টমি এটা করে আসতেছি। আর রেজাল্ট আমি বলি খুবই ভালো, এই পর্যন্ত যা আমরা করছি। এখন একটা ওয়ার্ডেন কি করতে আছে আমরা মেডিকেল নিউরোলজি করব, যেগুলো প্যাথোলজিক্যাল প্রবলেম সেজন্য তো ট্রিটমেন্ট কি করতে হবে। বাকি যেগুলি 90% নন স্পেসিফিক মানে লো ব্যাক পেইন, সেগুলো যেমন আজকের অডিয়েন্স থেকে সিনিয়র স্যারদের কথা
আমাদের প্রেজেন্টারের কথা এবং আমার কিছু কথা আমি মনে করি যে এইগুলো ওভারকাম করা সব উইদাউট এনি মেডিসিন। থ্যাংক ইউ ফর পেশেন্ট হিয়ারিং। যেটা করি বা করা উচিত সেটা হচ্ছে ডু ইট লাইক দিস অ্যান্ড লিভ লাইক দিস এটা আমরা and you can do alternate